বলেছেন যে খুব সৎ লোক খোঁজার দরকার নেই, মেরুদণ্ডওয়ালা লোক খুঁজেন। এই মুহূর্তে দেশ পরিচালনা করার জন্য মেরুদণ্ডওয়ালা লোক দরকার। যে অর্ধ বছরের আলোচনা মানে এবং এখনও আলোচনা সময় বর্ধিত হয়েছে, অক্টোবরে আবারও আলোচনা হবে এবং এই আলোচনার যেটি প্রিন্স ভাই বলছিলেন যে কাগজে থাকলেই যে আসলে সেটি জনগণের জায়গা থেকে প্রতিফলিত হবে এমনটা না। তাহলে এই সামগ্রিক যে এত আয়োজন মানে এটি ধরেন জুলাই সনদ এখন বাস্তবায়নের জায়গা, যদি আপনি সাংবিধানিক আদেশ দিয়েও করেন অথবা গণভোট দিয়েও করেন, অনেকগুলো ইস্যু কিন্তু আছে যে উচ্চকক্ষ তাহলে কি হবে, নিম্নকক্ষে যদিও রিয়াজ সাহেব বলেছেন যে নিম্নকক্ষে ভোট তো আগের মতোই হবে সাংবিধানিক ধারাবাহিকতায়। মানে আমরা খুব ডিটেইলে যাব না, কিন্তু আউটপুটটা কি হলো এই দীর্ঘ আলোচনা? প্রথমত আপনাকে বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে আপনি যদি রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকে এনে বসিয়ে দেন, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপকদের অবস্থা কেমন হবে? এখানে মূল ব্যাপার হলো যে যারা দেশ পরিচালনা করেছে এবং আগামীতে দেশ পরিচালনা করবে, রাজনীতিবিদ, পলিটিশিয়ান, এখন এই পলিটিশিয়ানদের ওজন আকৃতিটা বুঝতে হবে। হু আর দে? একজন মানুষ সারা জীবন সব কিছু বাদ দিয়ে সে শুধু রাজনীতি করে যাচ্ছে, আপনি এটাকে তাচ্ছিল্য করতে পারেন না। আবার দেখা গেল জীবনে 5 বছরের জন্য সে এমপি হয়েছে, সে বাকি সারাটা জীবন শুধু দায় টানতে হচ্ছে, মন্ত্রী হচ্ছে। তো এইরকম রাজনীতিবিদদের উপরে প্রভাব বিস্তার করতে পারেন, তারপরে তাদের নেতৃত্ব দিতে পারেন সেই রকম যে প্রজ্ঞা জ্ঞান সম্পন্ন সুপার পলিটিশিয়ান। যেমন ধরেন একটা সময় বাংলাদেশে 1954 একটা ক্রাইসিস তৈরি হলো। তো যখনই এরকম একটা ক্রাইসিস তৈরি হলো তখন দেখা গেল শেরে বাংলায় একে ফজলুল হক বয়স্ক মানুষ, তাকে ডেকে আনা হলো। হুসেন সৈয়দ সরোয়ার দিকে ওই বাংলা থেকে আনা হলো এবং একটা যুক্ত ফ্রন্ট তৈরি হলো। তো এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত থেকে শুরু করে অন্য জাতীয় পার্টি রাজনৈতিক দল যাদের এই দেশ পরিচালনা করার যেটা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, এই অভিজ্ঞতার সামনে সারিতে বসে মঞ্চে বসে যারা ডিকটেট করছেন, যেমন জনাব আলী রিয়াজ কিংবা ধরুন মনির হায়দার কিংবা ধরুন আসিফ নজরুল, অন্যান্য যারা আছেন, তারা তো এই পর্যায়ের মানে যাদেরকে ডিকটেট করা হচ্ছে তাদের সামনে, অনেকের সামনে কখনো বসেনি, নট ইভেন সিট তাদের সামনে। যদি কলম ধরতে বলা হয়, মানে ওখানে যে কজন আছে আমার সে তো ওই সংসদ মানে ওখানে অনেক বড় লোক আছে, কয়জনের সামনে এরা কলম ধরতে পারবে? অথচ তারা ওখানে বসে ডিকটেট করছে। ফলে কি হচ্ছে, ওখানে যা কিছু হচ্ছে এটা একটা বোগাস, বাজে জিনিস হচ্ছে। এবং এই যে বললাম না যে একদিন অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ স্যার একটা অসাধারণ সুন্দর একটা উদাহরণ দিচ্ছিলেন। উনি বুয়েটের একটা সমাবর্তন অনুষ্ঠানে গেছেন, তো তাকে প্রধান উপদেষ্টা করা হলো, অতিথি করা হলো। তো তিনি বললেন যে আমি এখানে এসে আমি মানে দাওয়াত পেয়ে চিন্তা করলাম যে বাংলাদেশের কি এত অকাল হয়েছে জ্ঞান বুদ্ধির যে বাংলাদেশের শ্রেষ্ঠ ছাত্রছাত্রী যারা, তাদেরকে মোটিভেশন করার জন্য বা তাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়া একজন ছাত্রকে ডেকে আনা হয়েছে। জ্ঞান বিজ্ঞানের কি এত অধঃপতন হয়েছে এখানে? তো বললো যে আমি এখানে একবার আসতে চাচ্ছিলাম না, কিন্তু পরে আমি একটা বিষয় দেখছি, সেটা দেখার পর আমার সাহস বেড়ে গেছে। আমি একদিন সচিবালয়ে গিয়ে এলাম, গিয়ে দেখি মন্ত্রীর চেয়ারে যে বসে আছে আর তার সামনে 15-20 জন লোক বসে ওই মন্ত্রীর কথা শুনতেছে। আমি দেখলাম যে ওই গ্রুপের মধ্যে যে বড় চেয়ারটাই বসে আছে ওইগুলো সবচেয়ে অপদার্থ। সেই অপদার্থ যদি অত বড় বড় লোকের সামনে কথা বলতে পারে, তা আমি কেন পারবো না? এরপর থেকে আমার সাহস বেড়ে গেছে, এজন্য আমি আজ এখানে আসছি। তো এখন মূল ব্যাপারটা হলো যে ওখানে গিয়ে যারা অনুষ্ঠান উপস্থাপনা করে, তারপরে যারা কথা বলে, যারা পায়ের উপর পা তুলে রাজনীতিবিদদের ডিকটেট দেয়, বিশ্বাস করে না আমার সারা শরীরে চুলকানি হয়ে যায়। এগুলো দেখলে আমার 3-4 ঘন্টা মানে যে রবীন্দ্রসঙ্গীত শুনতে হয়, উচ্চাঙ্গ সঙ্গীত শুনতে হয়, নাহলে আমি খুব অস্থির হয়ে পড়ি। বলে এখান থেকে কিছু হওয়া কি বলেন, আমি এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, এটাই তো একটা সময়। তাহলে টাইম মেনে নেন, তাহলে জনগণের অভিপ্রায় বা জনগণের আকাঙ্ক্ষার মূল ব্যাপার হলো যে কিভাবে হবে, মানে পুরানো যে বন্দোবস্ত থেকে নতুন বন্দোবস্তের যাত্রা। দেখেন কে যেন মানে বলেছেন, খুব বিখ্যাত একজন লোক বলেছেন, যেমন দেবপ্রিয় ভট্টাচার্য কয়েকদিন আগে বলছেন যে খুব সৎ লোক খোঁজার দরকার নেই, মেরুদণ্ডওয়ালা লোক খুঁজেন। এই মুহূর্তে দেশ পরিচালনা করার জন্য মেরুদণ্ডওয়ালা লোক দরকার। আরেকজন কে যেন বলল যে এখন যেটা আছে আর একটা বিপ্লব অনিবার্য হয়ে পড়েছে, যে অবস্থা হয়ে গেছে আমরা প্রথম বিপ্লবটাকে কাজে লাগাতে পারিনি। তো এখন এই যে একটা পুরো সিস্টেমটাকে একটা কলাপস করে ফেলেছে। আপনি বোঝার চেষ্টা করুন, আওয়ামী লীগ জমানাতে আপনাকে আমি বিচার দিলাম আপনার দর্শকের মাধ্যমে। ধরুন পাল্লা, একদিকে একটা দাড়ি পাল্লা আছে, সেই দাড়ি পাল্লার একদিকে ধরেন
আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের জাসদ, হাসানুল হক ইনুর জাসদ, তারপরে শেষে আসম আব্দুর রবের জাসদ, এরপরে ওনাদের সিপিবি ধরেন, তারপর শেষে ওই জাকের পার্টি ধরেন, হেফাজতে ইসলামী ধরেন, তরিকত ফেডারেশন ধরেন, তো এই পাল্লায় রাখেন। আর অন্যদিকে ধরেন জুনায়েদ সাকির জনসংহতি, বিএনপি, জামাত, নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ, আবার তার যে আর একটা অংশ আছে তার নামও জনাব তারেক রহমান, জনাব তারেক রহমানের যে আম জনতা পার্টি সেটা ধরেন, তো ডেস্টিনির আর একটা আছে আম আদমি পার্টি নাকি, ওটা ধরেন। এগুলো সব একটু ওজন করেন, দেখেন তো ওজন কোন দিকে হয় আপনি এক ঘটনা। ফলে এটাকে একটা ওজন করেন, ফলে এটা অসামঞ্জস্যকর অবস্থা। 2 নম্বর হলো একটা পুকুরে ধরেন 100টা বোয়াল মাছ ছিল, 100টা রুই ছিল, 100টা কাতলা ছিল, 300টা। তো 100টা রুই কাতলা ছিল, আর সেই জায়গাতে আপনি সেই রুই কাতলাগুলো সরাই সেই পুকুরের মধ্যে 300টা পুঁটি মাছ ছেড়ে দিলেন। পুঁটি মাছগুলোর অবস্থা কি হবে, পুকুরের অবস্থা কি হবে? গত 15টি বছর ধরে যারা ধনে, সম্পদে, শিক্ষায়, দীক্ষায়, সাহসে এক একটা রুই কাতলা হয়ে গেছে, বোয়াল হয়ে গেছে, বাঘাইর হয়ে গেছে, তাদের সবাইকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছে, সবগুলোকে আপনি মাঠ ছাড়া করে ফেলছেন।